জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। স্পেশাল পারফরম্যান্স এন্টারটেইনমেন্ট, সৃষ্টির আনন্দে প্রতিবন্ধিত্ব করব জয়। স্পেশাল পারফরম্যান্স এন্টারটেইনমেন্ট, creativity will break our all obstacle. শুভেচ্ছা নিন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং অধীর অপেক্ষা করছেন দেবদাস নাটকের তৃতীয় এবং শেষ পর্ব উপভোগ করবার জন্য। জি বন্ধুরা, হাজির হয়ে গেলাম দেবদাস নাটকের তৃতীয় এবং শেষ পর্ব নিয়ে। বন্ধুরা, বাংলা সাহিত্যে প্রেমের উপন্যাসগুলোর মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসটি ১ নম্বরে। তাই ইতিমধ্যে এই উপন্যাসটিকে নিয়ে অনেক শিল্পকর্ম নির্মাণ করা হয়েছে, কিন্তু এই প্রথম দেবদাস উপন্যাসটি নির্মিত হলো সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী একদল অভিনয় শিল্পী এবং কলাকৌশলীদের দ্বারা। কিছু দৃষ্টিমান সংস্কৃত মনা মানুষকে পাশে নিয়ে আমাদের এই সাংস্কৃতিক সংগঠন স্পেশাল পারফরম্যান্স এন্টারটেইনমেন্ট বিনোদনের খোরাক মিটিয়ে চলেছে সকলের। আমরা চাই একটি একীভূত, সুষম এবং সমতল সাংস্কৃতিক পরিমণ্ডল নির্মাণ করতে। আশা করি এই যাত্রায় আপনারা সকলেই আমাদের পাশে আছেন। বন্ধুরা, আমাদের এই পরিবেশনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের যাত্রাকে আরো সুগম করতে। তাহলে চলুন শুরু করা যাক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস থেকে আমাদের স্পেশাল পারফরম্যান্স এন্টারটেইনমেন্ট দ্বারা নির্মিত নাটক দেবদাস। এই নাটকের বিগত 2টি পর্ব উপভোগ করতে আমাদের ডেসক্রিপশন লিংক ভিজিট করুন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক নাটক দেবদাস এর তৃতীয় এবং শেষ পর্ব। দেবদা আসেনি খুড়িমা? এসেছে, ও আর দ্বিজুদাস মিলে তোর জ্যাঠামশাইয়ের সৎকার করে এসে নিজের ঘরে খিল দিয়ে বসেছে। একবার দেখ না গিয়ে মা, ওর কি হাল হয়েছে, মুখের পানে তাকানো যাচ্ছে না। দেবদা, কে? পারো না কি রে? আমি তো নেশার ঘরে নই। হে, আমি কি দেখছি? দেবদা, আমি সত্যি সত্যি পারো। পারো? কেমন আছিস তুই? 3 বছর পর দেখা। কিরে, তোর দেবদার কথা মনে পড়ে না একবারও? মন থেকে সরালে তো মনে পড়বে, কিন্তু তোমার একই হাল হয়েছে দেবদা। আমিও আমার নিজেকে বারবার জিজ্ঞেস করি, জানিস আমারে কি হলো, কেন হলো? তোর উপর বড্ড রাগ হয় রে পারো। অভিমান করে তুই যে চলে গেলি, আর আমিও তোকে ফেরাতে পারলাম না। তুই তো জানতে পারো আমি সব কথা খুলে বলতে পারি না। তবুও আমার জীবন মারিয়ে তুই কেন চলে গেলি? সব সময় সবাই আমাকে ছন্ন ছাড়া বলতো।
আজ আমি সত্যি ছন্ন ছাড়া, দিশে হারা, পাগল পারা, তুই হারা। পথহারা হয়ে তুমি কোথায় পৌঁছে গেছো দেবদা? ধর্মদার কাছে শুনলাম তুমি নাকি যেখানে সেখানে যাও, জলের মতো গেলাসের পর গেলাস মদ খাও, যেখানে সেখানে পড়ে থাকো। সবই তোকে ফিরে পাওয়ার ছল রে পারো। জানি এ সব কিছুই বৃথা চেষ্টা, তবুও তোকে খুঁজি, নিশার ঘরে তোকে খুঁজি, চন্দ্রমুখীর মুখের পানে তাকিয়ে তোকে খুঁজি। এই মুহূর্তে তোকে ভীষণ দরকার ছিল রে পারো। বাবা হঠাৎ করে চলে গেলেন, আর দাদা বৌদির কথা তুই তো জানিস। তুই থাকলে মাকে তোর কাছে রেখে আমি এদিক সেদিক নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারতুম। আচ্ছা পারো, আমার জন্য একটা মেয়ে দেখতো, বিয়ে করে সংসারী হব। তাই করো দেবদা, তাই করো, সংসারী হও। আমি যে তোমার আর এই ব্রহ্মচারিতা দেখতে পাচ্ছি না, তা কেমন মেয়ে দেখবো তোমার জন্য দেবদা, বলো তো? তোর মতো একটা মেয়ে। আমার মতো? আমার মতো মেয়ে তুমি কেন খুঁজো দেবদা? আমি তো তোমাকে ছেড়ে চলে যেতে পারলুম। তোমার আমবাগানের, পুকুর ঘাটের, বাঁশ ঝাড়ের, এই তালসোনাপুর গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিশ্চুপ ভালোবাসাকে মারিয়ে চলে যেতে পারলুম। কে বলে তুই চলে গেছিস? তোকে সবখানে টের পাই বলেই তো মাতাল হই, কিন্তু অচেতন হই না। নিজেকে কষ্ট দেই, অথচ কারো দুঃখের কারণ হই না। আমার একটা কথা রাখবে দেবদা? কি কথা বল। তুমি আর মদ খাবে না। ওহো, আমি পারবো না রে। কেন পারবে না? তুমি চাইলেই পারবে। তুই কি চাইলেই আমায় ভুলে থাকতে পারবি? বলতো। কে বলেছে তোমাকে ভুলতে পারবো না? তোমাকে ভুলে ওই জমিদার বাড়িতে তো বেশ আছি। দেখতেই তো পাচ্ছি তুই কেমন আছিস। তোর চুলে এখন আর দক্ষিণ হাওয়া খেলা করছে না, তোর চোখে যৌবনের আর দীপ্তি নেই। কপাল জুড়ে আছে শুধু আমার দেওয়া সেই কলঙ্কের দাগ। ওটা কলঙ্ক নয় দেবদা, ওটা আমার অহংকার, আমার গর্ব। তোমার বাল্যকালের ভালোবাসার স্মৃতি, যা তুমি দয়া করে আমার কপালে এঁকে দিয়েছ। জানিস, মাঝে মধ্যে খুব ইচ্ছে করে হাতিপোতা জমিদার বাড়িতে গিয়ে দেখি তুই কেমন সংসার করছিস। আসবে, আসো না দেবদা একবার আমার শ্বশুর বাড়িতে। তোমাকে কাছ থেকে সেবা করার আমার যে বড় স্বাদ। ঠিক আছে রে পারু, তোর এই কথাটা আমার মনে থাকবে। মরার আগ মুহূর্ত হলেও হাতিপোতায় তোর শ্বশুর বাড়িতে গিয়ে তোকে একবার দেখে আসবো। দেবদা, কিরে পাগলি, কাঁদছিস কেন? আমার যে বড় কষ্ট দেবদা, আমার বড় কষ্ট। তা কি আমি আর বুঝিনি রে? সব বুঝি, সব বুঝি। Oh
এ কি চন্দ্রমুখী, ঘর অন্ধকার করে বসে আছো যে? আজ আর আসর জমবে না? আসর আর কোনোদিনও জমবে না চুনিলাল। এ কি আশ্চর্য পরিবর্তন তোমার! পরনে একখানি কালো ধুতি, মলিন হাতে দুগাছা বালা, আর সব গয়না কি করেছ? বেচে দিয়েছি। আলো, ঝাড়বাতি, আসবাবপত্র, সোরা সরঞ্জাম, বাদ্য সামগ্রী, সেগুলো কোথায়? ক্ষেত্রমণির কাছে বেচে দিয়েছি, আর কিছুটা এদিক ওদিক বিলিয়ে দিয়েছি। এ কি বলছো তুমি? এখন তোমার চলবে কিভাবে? খাবে কি? জানি না, এখান থেকে দূরে কোথাও চলে যাব। তবে যাচ্ছ না কেন? মনে মনে আশা করছি একটিবার হলেও দেবদাসের সঙ্গে দেখা হবে, তারপর কোথাও চলে যাব। এ কি পাগলামি তোমার চন্দ্রমুখী! দেবদাস তো তোমাকে ভালোবাসে না, দেবদাস তোমাকে ঘৃণা করে, আঘাত করে। আমিও চাই আমাকে আরো ঘৃণা করুক। ভালোবাসলে যে কষ্ট ওরই বাড়বে, তার চেয়ে বরং আমি নীরবে নিঃশেষ হয়ে যাব। দেবদাস শুনেছি এখন আর কলকাতায় নেই। তুমি আর কতদিন অপেক্ষা করবে নিঃস্ব হয়ে? জানি না। তুমি এখন এসো চুনিলাল। কেউ জিজ্ঞাসা করলে বলো চন্দ্রমুখী আর আসর বসায় না। এ কি মা যশোদা, কখন এলে? বাহির ঘরে বসে আছো কেন? চলো অন্দরে চলো। না, আমি এখানেই ঠিক আছি। তাছাড়া বৈকালের গাড়ির যোগে আবার শ্বশুরবাড়ি চলে যাব কি না? সে কি কথা মা? কেবলই তো এলে, এখনই যাওয়ার নাম করছো কেন? তাছাড়া কতদিন বাদে এলে? আমরা দাসীবাদীরা তোমার বাপের বাড়ি, এই জমিদারি ঠিক মতো দেখাশোনা করছে কিনা তা একবার তদারকি করবে না? দাসীবাদীকে আপনি? তা নয় তো কি, অজপাড়া গাঁও থেকে তোমার বাবা নেহাত আমাকে দয়া করে এনে এই জমিদার বাড়িতে আশ্রয় দিয়েছে। নিজেকে দাসীবাদী ছাড়ার কিছুই ভাবিনি। মা যশোদা, তোমাদের বাড়িতে তো অনেক দাসী বাদী ভৃত্যরা থাকে, তাদের মতো করে আমিও কি এই বাড়ির এক কোণে পড়ে থাকতে পারিনি? কনিমা, তুমি নিজেকে দাসী মনে করছো কেন? বাবা তোমাকে বিয়ে করে এ বাড়ির বউ করে এনেছেন। তুমি এই জমিদার বাড়ির বউ, আমাদের মা। আসো, তোমাকে একটু প্রণাম করতে দাও। ছি ছি, ঠাকুর রক্ষে করুন, অমন কথা মুখেও এনো না মা। তাছাড়া আমি বয়সে তোমার চাইতে অনেক ছোট। চলো ভেতরে চলো, কিছু জল খাবার মুখে দেবে। দাঁড়াও, আমার হাতের চুড়ি দুগাছা তোমার হাতে পরিয়ে দিই। সত্যি অভিমান করেছিলাম, তাই কিছু নিয়ে আসতে পারিনি। এ কি, তোমার গলা, কান, হাত সব কিছু খালি কেন ছোট মা? বাবা কি তোমাকে কিছুই দেননি? মায়ের সব গয়না পড়ে রইল যে। তা
তাছাড়া এই জমিদার বাড়ির নিয়ম নতুন বউকে নতুন গহনা দিয়ে বরণ করতে হয়। ওরা কি কিছুই করেনি? না না, ব্যস্ত হইও না মা। আমার জন্য তোমার বাবা কলকাতা থেকে বাক্সমোহরে গয়না গড়িয়ে এনেছেন। আমার ওসব পড়তে ভালো লাগে না। আমি গয়নাগুলো যত্ন করে তোমার নাম করে রেখে দিয়েছি। মহেন্দ্রও পাবে, তোমার ছোট বউয়ের জন্য থাকবে কিছু। এসো ভেতরে যাই, বাক্স থেকে গয়না বের করে তোমায় পরিয়ে দেখি কেমন লাগে। মা যশোদা, কখন এলে? এই তো কিছুক্ষণ আগেই এলুম বাবা। আর হ্যাঁ বাবা, শোনো, আমার শ্বশুর বাড়িতে পত্রপাঠ জানিয়ে দাও যে আমি এখানে কিছুদিন থাকতে চাই। ঠাকুর রক্ষে করেছ। পার্বতী আসলে অনেক গুণবতী মেয়ে। ঠিক আছে মা, আমি এক্ষুনি তোমার শ্বশুর বাড়িতে জানিয়ে দিচ্ছি, তোমার যতদিন খুশি তুমি থাকো। চলো ছোট মা, ভেতরে চলো, অনেক কথা জমে আছে। মা বিয়োগ হয়ে যাওয়ার পর এ বাড়িতে সে কারোর সঙ্গে মন খুলে কথা বলতে পারিনি। তোমাকে পেয়ে খুব হালকা লাগছে। রাত বেড়েতে এপাড়া ওপাড়া ঘুরে ঘুরে আর কত মেয়ের ঘরে খুঁজবো। দেবদাস কার ঘরে গিয়ে মাতাল হয়ে পড়ে থাকে। আমি কারণ নই, কেউ আমার না, না কেউ না। কে? কারো গলা শোনা যায়। কে পড়ে আছে ওখানে? আমি কাউকে চাই না, পার্বতীকেও চাই না, আমি চন্দ্রমুখীকেও চাই না। দেবদাস, এখানে পড়ে আছো রাস্তায়? ওঠো ওঠো, আমার হাত ধরো। কে গো তুমি? আমাকে কি তুমি চেনো? চিনি চিনি দেবদাস, ওঠো ওঠো। আমাকে কি একটু মদ খাওয়াবে? তাহলে আমি তোমার সাথে যাব। হ্যাঁ খাওয়াবো, পিয়ালা ভরে মদ খাওয়াবো। ওঠো এখন। কিন্তু আমার পকেটে যে একটা পয়সাও নেই। পয়সা লাগবে না, ধরো ধরো আমার কাঁধে ধরে হাঁটো, একটা গাড়ি খুঁজে নে। কি ঘুম ভাঙলো দেবদাস? হ্যাঁ, কতদিন এভাবে আরামে ঘুমাইনি চন্দ্রমুখী। কিন্তু তুমি আমায় কোথা থেকে কুড়িয়ে আনলে বলো তো? খেলতে পাইছি দরজার মুখ থেকে। বোধহয় তোমার পকেটে পয়সা নেই বুঝতে পেরে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। কিন্তু তুমি না সব কাজ ছেড়ে ছুড়ে দিয়ে গ্রামে চলে গিয়েছিলে, তবে আবার এই নরকে ফিরে আসলে কেন চন্দ্রমুখী? কি হলো, মাথা নিচু করে চুপ করে আছো কেন চন্দ্রমুখী? বলো বলো, আবার কেন ফিরে এলে? তোমার জন্য দেবদাস, তোমার জন্য। আবার পায়ে মল পড়েছি আমি, মুখে রং মেখেছি, ধার করে ঘর ভাড়া নিয়েছি,
গয়না কিনেছি, আলোক সজ্জায় আসর পেতেছি। এই বাইজির কাজ ছেড়ে দিয়ে এখানে খেতে পড়তে পারছিলাম না বলে অজপাড়াগায় গিয়ে কোনো মতে দিন কাটাচ্ছিলাম। তুমিও আমায় একবার টাকা পাঠিয়েছিলে, কিন্তু তোমার সঙ্গে অনেক দিন দেখা হয়নি, তাই তোমাদের গ্রাম তালসোনাপুর গিয়েছিলাম। কিন্তু ওখানে গিয়ে ধর্মদাসের কাছে শুনি তুমি মাঝে মাঝে গ্রামে যাও, টাকা নিয়ে এসে কলকাতায় এপাড়ায় ওপাড়ায় মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকো। যে তোমার জন্য আমি সব ছেড়ে ছুড়ে নিঃস্ব হয়ে গেলুম, সে তুমি অন্য বাইজিদের ঘরে মদ খেয়ে পড়ে থাকো, সে আমি সইতে পারি না দেবদাস। তাই আবার কলকাতায় ফিরে এলুম। রং মেখে সং সেজে ঘর ভাড়া করে তোমার জন্য ঘরের জানলায় দাঁড়িয়ে অপেক্ষা করতুম। একে ওকে ডেকে জিজ্ঞাসা করতুম কেউ তোমাকে দেখেছে কিনা। শেষের নিচেই তোমায় খুঁজতে পথে নেমে গেলুম। এপাড়া ওপাড়া প্রতিটি বাইজির ঘর খুঁজতে থাকি। কাল রাতে ভাগ্য সুপ্রসন্ন ছিল, তাই কপাল গুনে তোমায় পেয়ে গেলুম। কেন তুমি আমার জন্য এত কিছু করছো চন্দ্রমুখী? আমি এর বিনিময়ে তোমায় কিছুই দিতে পারিনি, আর কোনোদিন পারবো না। কে বলল তুমি আমায় কিছু দিতে পারোনি? তুমি আমায় মনে মনে ঘৃণা করো, খুব বেশি ঘৃণা করো, আঘাত করো। এটাই তো আমার প্রাপ্তি। না, আর যাই করি আমি আর এখন তোমায় ঘৃণা করি না চন্দ্রমুখী। ঘৃণা করো না? তবে কি তুমি আমায় ভালোবাসো? বলো দেবদাস, বলো, তবে কি তুমি আমায় ভালোবাসো? এ কি, তোমার পেটে ফ্ল্যানেল বাঁধা কেন? বড় কোনো অসুখ বাঁধালে নাকি? হ্যাঁ চন্দ্রমুখী, আমার লিভার বোধহয় নষ্টই হয়ে গেল। আমি বোধহয় এবার সত্যি সত্যি মুক্তি পাব। ভালোই হবে। আমি আর সইতে পারছি না এই বিরহ ব্যথা। বিরহ যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাও দেবদাস? নেশার ঘরে তুমি বারবার পার্বতীর নাম করতে। বিশ্বাস করো দেবদাস, আমার মনে হয় পার্বতী তোমার বিরহের জ্বালা, কিন্তু বিরহের কারণ নয়। কিন্তু আমি তো সত্যি সত্যি তোমার বিরহের কারণ চন্দ্রমুখী। আমার কথা ছেড়ে দাও দেবদাস, আমি এক সামান্য বাইজি। নেশার ঘরে সবাই আমায় নিয়ে স্বপ্ন সাজায়, নেশা কাটলে সব শেষ। তুমি সামান্য নও চন্দ্রমুখী, তুমি সামান্য নও। গতকাল তোমার মুখ দেখে চিনতে পারিনি ঠিক, কিন্তু কিন্তু তোমার যত্ন পেয়ে আমি ঠিক বুঝতে পেরেছিলাম তুমি আমার চন্দ্রমুখী। কি বললে দেবদাস? আরেকবার বলো, আমাকে তোমার চন্দ্রমুখী বললে? হ্যাঁ হ্যাঁ গো, তুমিই আমার চন্দ্রমুখী। আমার বিরহী জীবনের আলপথ বেয়ে তুমি যতখানি অধিকার করে নিয়েছ, এ জীবনে তার বিনিময়ে কানাকড়িও দিতে পারবো না। হয়তো আর জন্মে তুমিই আমার সঙ্গী হবে। আমার এ জীবনটা যে পড়ে রইল ওই হাতিপোতা গ্রামে, জমিদার বাড়ির অন্তরে। মনুদি চিঠিতে লিখল,
দেবদার শরীর ভীষণ খারাপ। এখন কি অবস্থা দেবদার? খুড়িমাও কাশিতে গেছেন। ধর্মদাকে দুটো পত্র পাঠিয়েও কোনো উত্তর পেলুম না। তবে কি ধর্মদা দেবদার কাছে কলকাতায়? কিন্তু আমি যে দেবদার কলকাতার ঠিকানা জানি না। এখন দেবদার খবর কিভাবে পাই? সে কোথায় আছে? শরীরের কি বৃত্তান্ত? ওষুধটুকু খেয়ে নাও ছোট বাবু। ওষুধে আমার কাজ হবে না ধর্মদা, আমায় মরণ রোগে ধরেছে। হাওয়া বদল করলে সব ঠিক হয়ে যাবে ছোট বাবু। চিকিৎসার জন্য আমরা মুম্বাইতে পড়ে আছি। একটা কাজ করি, চলো কাশিতে গিয়ে মা ঠাকুরমণির সাথে দেখা করে আসি, কি বলো? মা, কতদিন মাকে দেখি না, কিন্তু কিন্তু আমি মাকে আমার এই মুখ দেখাতে পারবো না ধর্মদা। তার চেয়ে চলো আমরা আমাদের তালসোনাপুর গ্রামে যাই ধর্মদা। তালসোনাপুর গ্রামে যাবে? তবে তাই করি, চলো চলো ছোট বাবু। ধর্মদা, ধর্মদা, ট্রেন ছাড়ার পর থেকে আমার শরীরটা আরো খারাপ লাগছে ধর্মদা। মনে হয় গা কাঁপিয়ে জ্বর আসবে ধর্মদা। ধর্মদা, ধর্মদা, ও ধর্মদা দেখি ঘুমোচ্ছে। আচ্ছা, ট্রেন কোথায় এসে থামলো? এটা কোন স্টেশন? কি ট্রেন থেকে নামার পর মাথাটা দেখছি আরো ঘুরছে। ও মা, ট্রেন ছেড়ে দিল যে। ধর্মদা ট্রেনের ভিতর ঘুমোচ্ছে। যাও ধর্মদা, যাও। বিদায় ধর্মদা। একটু এগিয়ে দেখি তো, ওই যে ওটা ঘোড়ার গাড়ি নাকি? গারোয়ান ভাই, এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম পান্ডুয়া বাবু। ও পান্ডুয়া। মাথা ঝিমঝিম করছে, চোখ অন্ধকার লাগছে, তাই বুঝতে পারছি না। আচ্ছা গারোয়ান ভাই, এখান থেকে হাতিপোতা কত দূর? হাতিপোতা? ও তো মেলা দূর বাবু, মনে করেন 600 ক্রোশ হবে। আমাকে সেখানে নিয়ে যেতে পারবে তুমি? না বাবু, একে তো মেলা দূর, এর মধ্যে রাস্তার অবস্থা বেজায় খারাপ।
নিয়ে চলো কারণ ভাই, তোমাকে তোমাকে অনেক টাকা বকশিস দেব। মনে করো এ জীবনে এ আমার শেষ ইচ্ছে। ঠিক আছে, গাড়িতে উঠে বসেন, চেষ্টা চালাই। কি ব্যাপার, মাঝরাতে আমার ঘুমটা এমন করে ভেঙে গেল কেন? মনে হলো আমার দেবা আমাকে মা মা বলে ডাকছে। কদিন ধরে দেবার জন্য মনটা কেমন যেন করছে। দেবা, আমার দেবা, তুই কোথায় আছিস? কেমন আছিস বাবা? আমার তোর জন্য এমন অস্থির লাগছো কেন? মা গো, আমি তোমার বড্ড অযোগ্য সন্তান। মা, আমায় তুমি ক্ষমা করে দিও। আমার এই অবস্থা দেখে তুমি সইতে পারবে না, তাই তোমার সামনে গিয়ে আমি আর দাঁড়াবার সাহস পেলুম না। মা, গারোয়ান ভাই, আর কত দূর গারোয়ান ভাই? গারোয়ান ভাই, হাতিপোতা আর কত দূর? বাবু, এখনো তো 4 ভাগের 1 ভাগও পথ ফুরায়নি। আপনি বসে থাকেন, আপনাকে নিয়ে যাচ্ছি। আরো দ্রুত চালাও কারণ ভাই, আমার যে সময় ফুরিয়ে আসছে। দেবদাস, তুমি আমার কাছে না এসে পার্বতীর কাছে যাচ্ছ, অথচ তোমার জন্য আমি সং ছেড়েছি, রং ছেড়েছি, রোজগার ছেড়ে না খেতে পেয়ে মরতে বসেছি। দেবদাস, মরতে বসেছি। চন্দ্রমুখী, আমি যে আজ নিঃস্ব, রিক্ত, মরণে সে আমার দুয়ারে দাঁড়িয়েছে। আমি তোমার কাছে যাই করে? বাবু, আমায় কিছু বলছেন? আমরা কখন হাতিপোতা পৌঁছাবো কারণ ভাই? আর কত দূর? এ পথে আর কোনদিন শেষ হবে না। আমি যে আর দম ফেলতে পারছি না। তুমি তাড়াতাড়ি যাও কারণ ভাই। হাতিপোতা পৌঁছায় গিয়ে আমি যে পার্বতীকে কথা দিয়েছি, আমি যে শেষ নিঃশ্বাস হাতিপোতায় ফেলতে চাই। বাবু, আমরা হাতিপোতা জমিদারের বাড়ির সামনে চলে এসেছি।
কি রে বাবা, লোকটা কথা করছে না কেন? মরে গেলে নাকি? হ্যাঁ, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। বাপরে, এসবের ভিতরে আমি নেই। ওই যে অসত্য গাছটা দেখা যাচ্ছে, গাছটার নিচে লোকটারে রেখে দিয়ে আমার গাড়িটা নিয়ে পলাইতে হবে। হ্যাঁ, পলাইতে হবে। আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি। কে? কোথায় কে? কনে বউ? আগে মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে, কিন্তু এখানে তো আপনি আর আমি ছাড়া আর কেউ নেই। তবে বাইরে কোথাও যেন হট্টগোল শোনা যাচ্ছে। তুমি থাকো কনে বউ, আমি এক্ষুনি দেখে আসছি। কি হয়েছে রে মহেন্দ্র, ওখানে জটলা কিসের? দেখো না বাবা, ভিনগাঁয়ের এক লোক এসে আমাদের বাড়ির সামনে এই অশ্বত্থ গাছের নিচে এসে মরে পড়ে আছে। কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে কেউ জানে না। সে কি কথা? তবে যাতে ব্রাহ্মণ বাবা, কেউ ছুতে পারবে বলে তো মনে হচ্ছে না। মরার আবার জাত কিসের? পুলিশ আর ডোমকে খবর দিতে বলো, হাড়া তল্লাশি চালিয়ে একটা বিহিত করুক। মা যশোদা, বাইরে এত হট্টগোল কিসের? কি হয়েছে? ভিন গায়ের এক লোক এসে আমাদের বাড়ির সামনে অসত্য গাছের নিচে মরে পড়ে আছে মা, তাই এত হট্টগোল। ভিন গায়ের লোক? ভিনগাঁয়ের লোক নয় মা, ও তোমাদের তালসোনাপুর গ্রামের কোনো ভদ্র পরিবারের ছেলে। আমাদের তালসোনাপুর গ্রামের কেউ? এটা তুমি কি করে বুঝলে বাবা মহেন্দ্র? দারোগাবাবু খানা তল্লাশি চালিয়ে ওনার পকেটে দুটো পত্র পেয়েছেন মা। একটা পত্র দ্বিজদাস মুখুজ্জের। হ্যাঁ, উনি বড় দাদা বাবু। আর আরেকটা পত্র কাশী হতে হরিমতি দেবীর। উনি খুড়িমা? লোকটার আঙুলে নীল রঙের একটা আংটি ছিল মা। ওটা জ্যাঠামশাই দিয়েছিলেন। আর হাতের উপরে উল্কি দিয়ে ওর নাম লেখা ছিল মা। লোকটার নাম। তোর এই কথাটা আমার মনে থাকবে। মরার আগ মুহূর্ত হলেও হাতি পোতায় তোর শ্বশুর বাড়িতে গিয়ে তোকে একবার দেখে আসবো। দেবদাস মুখার্জি। না, কোথায় যাচ্ছ মা? পথ ছাড়ো, সরে দাঁড়াও মহেন্দ্র। দেবদা, দেবদা! কোথায় যাচ্ছ কনে বউ? দাঁড়াও। দেবদার কাছে। ভেতরে যাও বলছি কনে বউ, অন্দরের বাইরে এক পাও দিতে পারবে না তুমি। না না, ছোট মাকে ধরে বেঁধে রাখা যাচ্ছে না বাবা। দেবদা,
দাঁড়াও দাঁড়াও বলছি কোনে বউ, যেও না। এই কে আছিস? সদর দরজার কপাটটা বন্ধ করে দে। দেখা হবে প্রিয়, ভোলে মোরে হেথা ভুলিও। এমন কোনো সুতো নেই যা দিয়ে ভালোবাসাকে বেঁধে রাখা যায়, তাই তো পার্বতীর মতো কেউ কেঁদে ওঠে টুকরে টুকরে বারে বারে। দেবদাসের মতো কেউ অতৃপ্ত আত্মা নিয়ে চলে যায় পরপারে। আর চন্দ্রমুখীর মতো কেউ দীর্ঘ নিঃশ্বাস ফেলে নীরবে অন্ধকারে। ভালোবাসাকে বেঁধে রাখা না গেলেও ভালোবাসা মানুষকে বেঁধে রাখে। বন্ধুরা, শেষ হয়ে গেল আমাদের 3 পর্বের ধারাবাহিক নাটক দেবদাস। আমি তাসলিমা সুলতানা মিতু, দেবদাস নাটকের পার্বতী, আপনাদের পারু। পার্বতী চরিত্রের মধ্যেই বুঁদ হয়ে আছি। কিভাবে এই চরিত্রে ঢুকলাম সেই গল্পই আপনাদেরকে শোনাবো। আমি রাহুল কুমার রায়, দক্ষিণ কোরিয়াতে থেকেও স্পেশাল পারফরম্যান্স এন্টারটেনমেন্টের প্রোডাকশন দেবদাস নাটকের দেবদাস কিভাবে হয়ে উঠলাম সেই গল্পই আপনাদের শোনাতে আসবো। হাই, আমি শামিমা শাম্মী। নিজেকে এখন মনদী ভাবতেই ভালো লাগে। দৃষ্টি প্রতিবন্ধীরা যে এত সুন্দর নাটক নির্দেশনা এবং অভিনয় করতে পারে, আমিও যে তাদের সাথে অংশগ্রহণ করলাম সে আবেগের কথাগুলো আমি আপনাদের শোনাবো। শীঘ্রই আসছে দেবদাস নাটকের নাট্যকর্মী এবং কলা কৌশলীদের নিয়ে আড্ডার অনুষ্ঠান গল্পের পেছনের গল্প। অনুষ্ঠানটি উপভোগ করতে চোখ রাখুন, কান পাতুন স্পেশাল পারফরম্যান্স এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফ্যান পেজে। এখন জেনে নেই নাটকটিতে কারা কারা অংশগ্রহণ করেছিলেন। ধর্মদাস, রিপন খন্দকার। গারোয়ানের চরিত্রে ছিলেন স্বপ্ন তমাল, মহেন্দ্র, মেহেদি হাসান, যশোদা, ঝর্ণারাজ রূপা, চুনিলাল, বিল্লুমঙ্গল বিশ্বাস, চন্দ্রমুখী, মিনতি গাইন। পার্বতীর চরিত্রে রূপদান করেছেন তাসলিমা সুলতানা মিতু এবং দেবদাসের ভূমিকায় রূপদান করলেন সুদূর দক্ষিণ কোরিয়া থেকে রাহুল কুমার রায়। আমরা বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সিলেট বেতারের তুমুল জনপ্রিয় নাট্যশিল্পী এবং সিলেটের বিশেষ নাট্যজন আনোয়ার হোসেন রনির কাছে জমিদার ভুবন চৌধুরীর চরিত্রে রূপদান করবার জন্য। পরজন্মে দেখা হবে প্রিয় এই নজরুল সঙ্গীতটি আমাদের নাটকের জন্য গাইলেন দীপন। পোস্টার ডিজাইনিং নোমান রাজু, কারিগরি সহযোগিতায় ওয়াসিফ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবদাস এর নাট্যরূপ, নাট্য নির্দেশনা, ধ্বনি পরিকল্পনা সহ সমগ্র পরিচালনায় ছিলেন মাহবুবুর রহমান রনি এবং নিবেদনে ছিলাম আমি সাকিব আল হোসাইন। আজকের মতো এখানেই বিদায় চাইছি। খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো আয়োজন নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আমাদের স্পেশাল পারফরম্যান্স এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফ্যান পেজের সাথে। স্পেশাল পারফরম্যান্স এন্টারটেনমেন্ট, সৃষ্টির আনন্দে প্রতিবন্ধিত্ব করব জয়।